আসসালামু আলাইকুম। সিন্ডিকেট সিন্ডিকেট এবং সিন্ডিকেট, বাংলাদেশ যেন একটা সিন্ডিকেটের কারখানা। বিশেষ করে বিসিবিতে সিন্ডিকেটের কোনো শেষ নেই। কখনো ডোমিঙ্গো সিন্ডিকেট করে, কখনো হাতুড়ি সিংহে সিন্ডিকেট করে, আবার কখনো নির্বাচক প্যানেল সিন্ডিকেট করে। একের পর এক সিন্ডিকেট। তবে সব সিন্ডিকেটের মহানায়ক সিন্ডিকেট হলো সালাউদ্দিন। দেশসেরা এই কোচ এতই সিন্ডিকেট করলো যে তাকে অন্তত এই কোচিং প্ল্যান থেকে অথবা ড্রেসিং রুম থেকে বের করে দেওয়ার মতো একটা উপক্রম তৈরি হয়েছে। আসলেই কি এত সিন্ডিকেট হচ্ছে, নাকি ভিউ ব্যবসায়ীদের কাজকারবারি সব? শুধু সিন্ডিকেটের গল্প শোনানো বা সিন্ডিকেটের গল্প বানানো। বাংলাদেশ ক্রিকেট শুরু থেকেই ঝরাজীর্ণ। খুব যে বেশি ভালো ক্রিকেট খেলছে কখনোই এমন কোনো প্রমাণ নেই। বিশেষ করে 2013 সালের পর থেকে 2020 সাল পর্যন্ত বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলছে একটা ফরম্যাটে, সেটা হলো ওয়ানডে ফরম্যাট। আর তার পুরো কৃতিত্বটাই হলো পঞ্চপাণ্ডবের মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ। তাদের উপর ভর করেই কিন্তু বাংলাদেশ যতটুকু ক্রিকেট অর্জন, এই পাঁচজনের উপরেই বিশেষ করে ভর করে, বা বাংলাদেশে জিততে পারে এই পাঁচজনই সেটা দেখিয়েছে। তারপরে এখন আবারও সেই আগের মতোই বাংলাদেশ ক্রিকেটের ঝরাজীর্ণ অবস্থা, কিন্তু বাংলাদেশের সিন্ডিকেট শেষ হয় না। আচ্ছা, একটু পিছনে আসি। বাংলাদেশের বলুন তো সবচেয়ে বিদেশি কোচদের মধ্যে সবচেয়ে ভালো কোচকে? আপনি হয়তো হোয়াইটমোরের কথা বলবেন, কিন্তু তখন তো বাংলাদেশ এতটা ফ্যান বেজে হয় না, বাংলাদেশ এতটা জয়ও পায় না, বা বাংলাদেশ এতটা ক্রিকেটে হাইফও তুলতে পারে না। তবে বাংলাদেশ সবচেয়ে বেশি ভালো খেলছে হাতুড়ি সিংয়ের আমলে। তারপর ডোমিঙ্গোর আমলেও খুব যে খারাপ খেলছে তা বলা যাবে না, কিন্তু তাদেরকে বিদায় করার প্রধান কারণ হলো সিন্ডিকেট। তারা নাকি ড্রেসিং রুমে, তারা নাকি একাদশ নিয়ে সিন্ডিকেট করে। আসলে কি তাই? নাকি সাংবাদিকতা পেশা নাই ইউটিউবার অথবা যারা সাংবাদিকতার পরিচয় দেয়, যারা ভিউ কামায়, তাদের কাজ পুরো দেশে একটা আলোড়ন সৃষ্টি করে রাখা যে ক্রিকেটে সিন্ডিকেট হচ্ছে। কখনো ডোমিঙ্গো সিন্ডিকেট করছে, কখনো হাতুড়ি সিংহে সিন্ডিকেট করছে, কখনো নান্নু সিন্ডিকেট করে, এভাবেই কিন্তু চলতেছে। এর প্রধান কারণ হলো মেরুদণ্ডহীন বিসিবি। তারা নিজেদের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের উপর অটল থাকতে পারে না। তারা সোশ্যাল মিডিয়ার যে প্রভাব, এই প্রভাবকে কাটিয়ে উঠতে পারে না। তারা একাদশ সাজায় সোশ্যাল মিডিয়ায় যেই বিশ্লেষণ করে, সোশ্যাল মিডিয়া যেসব বিশ্লেষক আছে তাদেরকে দেখে। তারা স্কোয়াড ঘোষণা করে সোশ্যাল মিডিয়া যেসব বিশ্লেষক আছে তাদেরকে দিয়ে। আমার এত কথা বলার পিছনের কারণ হইল, দেশসেরা কোচ সালাউদ্দিনও নাকি সিন্ডিকেট করে, ড্রেসিং রুমে উত্তপ্ত করে রাখে। আসলে কি তাই? বাংলাদেশের সোনালী মৌসুম কোনটা বাংলাদেশ ক্রিকেটে? অবশ্যই আপনি 13 সাল থেকে 20 সালের কথা বলবেন। আর ওই সময়টাতে বাংলাদেশের সবচেয়ে ভালো সার্ভিস দিয়েছে কারা? অবশ্যই পঞ্চপাণ্ডব, বিশেষ করে সাকিব, তামিম, মাশরাফি। এই সাকিব, তামিম, মাশরাফি অথবা তামিম, মুশফিকরা, মাহমুদুল্লাহরাও যখন সংকটে পড়তো বা প্রবলেম হয়ে পড়তো, তখন তারা কিন্তু এই সালাউদ্দিনের কাছেই যাইতো অথবা ফাহিমের কাছে যাইতো। কিন্তু ওই সময় সালাউদ্দিনকে বারবার বাংলাদেশের অন্তত ডেপুটি কোচ হওয়ার জন্য আমন্ত্রণ জানাইলেও বা অফার দিলেও সালাউদ্দিন সেটা অ্যাকসেপ্ট করে নাই। তার রিজন হইল যে সাকিব, তামিম বা মাহমুদুল্লাহ, মুশফিক, মাশরাফিরা তার বন্ধু। ওই সময়টা তাকে কোচিং প্যানেলে এসে অতটা প্রভাব খাটানো চলবে না। পরবর্তীতেও যখন পঞ্চপাণ্ডব চলে গেল, বিসিবি তাকে নিয়োগ দিল সহকারী কোচ হিসাবে, সে সেটা অ্যাকসেপ্ট করলো। এখন আপনি বলতেছেন সে নাকি সিন্ডিকেট করে, তাকে বাদ দিতে হবে। আসলে সিন্ডিকেটের কোনো বিষয় না, বাংলাদেশের ক্রিকেটারই পারফর্ম করতে পারে না। এটাই সত্য যে বাংলাদেশের ক্রিকেটারই পারফর্ম করতে পারে না। আপনি যতই সিন্ডিকেটের মহারণ তৈরি করেন, আসলে সেরকম কিছু না। আপনি এই যে এখন একটা হুলস্থুল চলতেছে যে জাকির, শামীম বা
নুরুলকে বাদ দিয়ে, যে কোনো একজনকে বাদ দিয়ে অন্তত সাব্বির রহমানকে আনার জন্য। সাব্বির রহমানকে বিগত সময়ে অনেক সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু সেও সেই একই নৌকার মাঝি। আপনি সাব্বিরের ব্যাটিং থেকে দেখবেন সেও কিন্তু একই লেগ সাইডেই সবচেয়ে বেশি টানে। হ্যাঁ, সেও কিন্তু মাঠে দাঁড়াইতে পারে না। এখন এটা সিন্ডিকেটের বিষয় না, এটা দেশসেরা কোচ সালাউদ্দিনের বিষয় না, বিষয়টা হলো বাংলাদেশের ক্রিকেটারই আসলে পারফর্ম করতে পারে না। এর প্রধান কারণ আপনাকে পাইপলাইন তৈরি করতে হবে, ভালো ন্যাশনাল লিগ তৈরি করতে হবে, ভালো বিপিএল আয়োজন করতে হবে, ভালো এনসিএল মানে টুর্নামেন্ট তৈরি করতে হবে, তাহলে কিন্তু প্লেয়ার বেরিয়ে আসবে। এখন আপনি একজন আন্ডার 12 বা 13 থেকে খেলতেছে, সে একাই লেগ সাইডে টানতেছে, সবসময় লেগ সাইডে টানে, আপনি তাকেই জাতীয় দলে আনলেন, জাতীয় দলে আনার পরে সে লেগ সাইডে টানতেছে, অথচ একটু ক্লেভার বলার হইলেই তাদের এগেনস্টে পারফর্ম করা সম্ভব হচ্ছে না। তখনই আপনি বলতেছেন যে ড্রেসিং রুমে সিন্ডিকেট হচ্ছে। আসলে সিন্ডিকেট কিছু না, এই মেরুদণ্ডহীন বিসিবিকে আরও শক্ত হইতে হবে, মেরুদণ্ড সোজা করিয়ে দাঁড়াতে হবে। আদারওয়াইজ সারা বছর বা সারা জনমই যদি প্লেয়ার এভাবে চেঞ্জ করতে থাকেন আর আনতে থাকেন, কোচ বদলাইতে থাকেন আর আনতে থাকেন, এতে কোনো লাভ হইব না। আর এই সোশ্যাল মিডিয়া ফলো করা অন্তত নির্বাচক এবং বোর্ড পরিচালকদের বাদ দিতে হবে, আদারওয়াইজ বাংলাদেশ ক্রিকেটকে উন্নত করার কোনো সম্ভাবনা নাই। তবে এই মেরুদণ্ডহীন বিসিবিকে একটা ধন্যবাদ দিতেই হয়, দেশসেরা কোচ সালাউদ্দিনকে অন্তত অপমান করে নাজমুল হোসেন শান্তর মতো একদিনের নোটিশ দিয়ে বিদায় করে দেওয়া হয় না। নাজমুল হোসেন শান্তকে কিন্তু এর আগে একদিনে নোটিশ দিয়ে সিরিজ চলাকালে তাকে অধিনায়ক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন আবার তাকে যেভাবে হোক কনভিন্স করে টেস্ট ক্রিকেটের অধিনায়ক দেওয়া হয়েছে, কিন্তু সালাউদ্দিনের ক্ষেত্রে অন্তত এটা করা হয় না। এই জন্য এই মেরুদণ্ডহীন বোর্ডকে, বিসিবিকে ধন্যবাদ দিতে হয়। সালাউদ্দিনের জন্য বেস্ট অফ লাক, সে যদি ফার্স্ট ক্রিকেটেও অন্তত কোচিং করে, ভালো কোচিং করবে। বাংলাদেশ জাতীয় দলটা আসলে এরকম একটা মেরুদণ্ডহীন বিসিবি আর কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা সারাদিন সিন্ডিকেটের মানে মহারণ তৈরি করে। তো বেস্ট অফ লাক সালাউদ্দিন, আপনি হয়তো আজকেই পদত্যাগ করবেন, এটা আপনার জন্য ভালো। এবং বিসিবিকেও আবার ধন্যবাদ, তাকে সরাসরি বাদ না দিয়ে অন্তত চাপ তৈরি করে পদত্যাগ করানোর জন্য। বাংলাদেশ ক্রিকেট, বিসিবি এবং পরিচালকরা যতদিন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের কাছ থেকে দূরে না যেতে পারবে, সোশ্যাল মিডিয়ার চাপটাকে সহ্য না করতে পারবে, ততদিন বাংলাদেশের ক্রিকেটে কিছুই হবে না। আপনি সাব্বির আনেন অথবা আবারও যদি তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহকে আনেন, কোনো লাভ হবে না, একই রকম থাকবে বাংলাদেশ ক্রিকেট। মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে, ভালো, কিন্তু আশরাফুল কতটা ভালো করতে পারবে সেটা এখন দেখার বিষয়, সময়ের বিষয়। কারণ জাতীয় দলটা হইল একজন প্লেয়ার তৈরি হয়ে আসা, পারফর্ম করা, তাকে জাস্ট কিছু গাইডলাইন দেওয়ার আছে, আর কিছু নেই। এখানে শেখানোর কিছু নেই, শেখাতে হয় সেই পাইপলাইনে আন্ডার 12, 13, 15, 16, 17, 18-এ। এরপরে আসলে আর শেখার কিছু থাকে না, জাতীয় দলে এসে শুধু পারফর্ম করতে হবে, আর কিছু না। ধন্যবাদ বিসিবিকে, অন্তত সালাউদ্দিনকে একটা সুযোগ দেওয়ার জন্য যে পদত্যাগ করা, অর্থাৎ সে পদত্যাগ করছে, এটাই অনেক কিছু।